আজকে আপনাদের সাথে 2009 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান মুভি এ ব্র্যান্ড নিউ লাইফকে আমরা এক্সপ্লেন করব। এটি একটি 9 বছর মেয়ের গল্প যাকে তার বাবা এতিমখানায় রেখে চলে যায়। এর IMDb রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10 এবং রটেন টমেটোতে এটি 88% ফ্রেশ। সিনেমার শুরুতেই আমাদের সিনেমার প্রধান ক্যারেক্টার জিনহিকে দেখানো হয়। সে তার বাবাকে অনেক ভালোবাসে। আজ জিনহির জন্য খুবই স্পেশাল একটি দিন, কারণ তার বাবা সকাল সকাল তাকে নিয়ে সাইকেলে বেরিয়েছে, তাকে শপিং করাতে নিয়ে গেছে, তার জন্য নতুন জুতো, নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। এরপর তাকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াচ্ছে, আর জিনহি খুবই খুশি হয়েছে। রাতে সাইকেলের পিছনে বসে বাবার পিঠে মাথা রেখে এক দারুণ প্রশান্তি বুকি নিয়ে ফিরে আসে তার বাড়িতে। রাতে বাবার সাথেই ঘুমিয়ে পড়ে সে। পরের দিন সে বাসে করে তার বাবার সাথে কোথাও যাচ্ছে। কালকের সেই কিনে দেওয়া কাপড় চোপড় পরে বাস থেকে নামার পর তারা এক কেক শপে যায়। জেনির প্রিয় কেকটি তার বাবা তাকে কিনে দেয়। কেকটা নিয়ে আসার সময় তার বাবা তাকে বলে বাকিদের সাথে মিলেমিশে থাকবে, বড়দের কথা শুনবে। জিনহি বুঝতে পারে না তার বাবা এমন কেন বলছে। জিনির কিছু বোঝার আগেই তারা পৌঁছে যায় সেই বড় গেটটার সামনে, যেখানে জিনহি দেখতে পাচ্ছে তার মতন অনেক বাচ্চা সেখানে রয়েছে। একজন সিস্টার এসে তাদেরকে ভেতরে অফিসে নিয়ে যায়। এখানকার ডাইরেক্টর অন্য একজন সিস্টারের সাথে জেনহিকে পাঠিয়ে দেয় এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য। বাবাকে ছেড়ে জেনহি যেতেই চাইছে না, কিন্তু চলে যাওয়ার সময় জেনহির বাবা পেছনে ফিরে তাকে এক নজর দেখে নেয়। বাইরে আসতেই সমস্ত বাচ্চারা জেনহিকে দেখতে থাকে। তাকে সবাই ঘিরে ধরে, জিজ্ঞেস করতে থাকে তোমার নাম কি, তোমার বয়স কত। তবে জিনহি একদমই নিশ্চুপ। হঠাৎ করে তার মনে পড়ে সে তো তার কেকটা আনতেই ভুলে গেছে। সে দৌড়ে বাইরে যায় তার কেকটা আনতে, তবে দেখতে পায় তার বাবা এখানেই তাকে রেখেই চলে যাচ্ছে। জেনির মনটা একবারেই খারাপ হয়ে যায়। বাচ্চা জেনহি এটাও বুঝতে পারে না তার বাবা চিরজীবনের জন্য তাকে এখানে ফেলে চলে গিয়েছে। এরপর এখানকার কেয়ারটেকার বোমো জেনির আনা কেকটা সমস্ত বাচ্চাদের ভাগ করে দেয়। জেনির এই কেকটা অনেক প্রিয় হওয়ার সত্ত্বেও এটিকে সে একবারও ছুঁয়ে দেখে না। বাবাকে ছেড়ে এই নতুন অচেনা জায়গায় সে একবারই একা। সে বোমোকে বলে তার বাবা এসে তাকে নিয়ে যাবে। বোমো জানায় তার বাবা তাকে মিথ্যে বলেছে। সে জেনহিকে নতুন পোশাক খুলে পুরনো পোশাক পরতে বলে, তবে জেনি কিছুতেই তা পরে না। সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে পাশেই থাকা এক ঝাড়ের ভেতর। এখানে সুকি নামের এক বাচ্চা মেয়ে আসে তাকে ওখান থেকে ডাকতে। দুইজন সিস্টারও আসে, কিন্তু জিনহি কিছুতেই ওখান থেকে বের হচ্ছে না। ভেতর থেকে বোমো বলে দেয় কিচেনে কেক রাখা আছে, যখন তার ক্ষুধা পাবে সে একাই চলে আসবে। সবাই সেখান থেকে চলে যায় এবং জেনহি সেখানেই বসে রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে তার বাবার ফিরে আসার, কিন্তু সে আর ফিরে আসে না। ক্ষুধার তাড়নায় জেনহি চুপচাপ কিচেনে আসে, কিন্তু তার কেকটি কেউ যেন খেয়ে ফেলেছে। মন খারাপ এবং খিদে নিয়ে সে ঘুমিয়ে পড়ে ওই কিচেনে। বোমো তাকে কোলে করে নিয়ে শুয়ে দেয় বাকি বাচ্চাদের কাছে। হঠাৎ ঘুম ভাঙতেই সে দেখতে পায় কয়েকটি মেয়ে কিছু খেলছে। আসলে এই মেয়েগুলো ট্যারট কার্ড নিয়ে খেলছিল। ট্যারট কার্ড অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারে বলে একটি প্রচলন আছে। তখনই একটি কার্ড অনুযায়ী গেস্ট আসার কথা। একটি বাচ্চা মেয়ে বলে হ্যাঁ আজকেই তো ওই নতুন মেয়েটি এসেছে। তখন তাদের মধ্যে সবচেয়ে বড় মেয়েটি, যার নাম ইশিন, সে বলে ওঠে সে তো গেস্ট নয়, সে আমাদের মতোই, আমাদের সাথে থাকতে এসেছে। পাশ থেকে জিনহি এই কথাটা শুনে নেয়। তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, নিঃশব্দে কান্না করতে থাকে। পরদিন সবাই খাবার খেলেও জিনহি খাবারে হাতও লাগায় না। বোমো যখন তাকে বারবার খাবারটি খেয়ে ফেলতে বলে সে খাবারের বাটিটি ছুঁড়ে ফেলে দেয়। বোমো সেগুলো তাকেই পরিষ্কার করতে বলে, তবে জেনহি পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে আছে। তখনই সুকি একটি কাপড় নিয়ে এসে তার হয়ে মেঝেটিকে পরিষ্কার করে দেয়। তাকে বলে এটা বাড়ি নয়, তাই এরকম না করতে। জেনহি ডাইরেক্টরের কাছে এসে তার বাবাকে ফোন করতে বলে। ডিরেক্টরের কাছে না তো তার বাবার ফোন নাম্বার আছে আর না ঠিকানা। জেনি বলে এটা তো অনাথদের জায়গা, আর আমি অনাথ নই, আমার তো বাবা আছে। আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বাবা আমাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, সেগুলো ফেরত দাও, আমি এখনই চলে যাব। জেনি কোনো উত্তর না দিয়ে সোজা বাইরে এসে গেট বেয়ে উঠে পড়ে দেয়ালে। সবাই তাকে নিচে নেমে আসতে বলে, কিন্তু জেনি কারো কথাই শুনে না। সুখী উপরে উঠে তাকে নামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখন বোমো এসে গেটের তালা খুলে দিয়ে বলে তুমি যেতে পারো। এই বলে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। সবাই চলে যাওয়ায় জেনি ভয়ে ভয়ে নেমে এসে বাইরে যায়, তবে খানিকটা গিয়ে থমকে যায়। সে তো জানে না তাকে কোথায় যেতে হবে। আসলে বোমো বারবার জেনিকে এভাবে একা ছেড়ে দেয় কারণ সে এখানকার অনেক পুরনো কেয়ারটেকার। এমন আচরণ এর আগে অনেকেরই দেখেছে সে, তাই সে ভালোভাবেই জানতো জেনি বারবার মুখে যেতে চাইলেও সে কোথাও যেতে পারবে না। রাতে চুপচাপ কিচেনে এসে দেখতে পায় হাঁড়িতে ভাত নেই, তবে পেটে তো খিদে রয়েছে, তাই হাঁড়িতে লেগে থাকা ভাতগুলোই খেতে থাকে জেনি। রাতে বাথরুম যেতেই সে দেখতে পায় সুখী কিছু কাপড় ধুচ্ছে, যে কাপড়ে লেগে আছে রক্তের দাগ। জেনি তাড়াতাড়ি করে রুমে চলে আসে। সেখানে ইশিন বাকি বাচ্চাদের সাথে ট্যারট কার্ড রেডি করছিল। এ খেলায় ইশিনের ভাগ্যে
প্রেম আসার কার্ড পড়ে। ইশিন খুবই ব্লাশ করতে থাকে আর সবাই বলতে থাকে তার মানে কাল সংসু আস। আসলে সে এখানকার সবজিওয়ালার ছেলেকে পছন্দ করে আর জিনহি এখন নিজ থেকে এই বাচ্চাদের কাছে এসে বসে। সে একটু একটু করে এখানেই খুঁজতে থাকে তার খুশি, মেশার চেষ্টা করে বাকিদের সাথে। শুতে যাওয়ার সময় সুখী তাকে বলে জামায় রক্ত লাগার ব্যাপারটা কাউকে না বলতে। পরদিন সমস্ত বাচ্চারা নতুন জামা কাপড় পরে রেডি হয়। আসলে আজ তারা চার্চে যাবে প্রে করতে। যাওয়ার পথে ইশিং সংসুকে দেখে অনেক খুশি হয়। সে সংসুকে পছন্দ করে, তবে এই কথা এখনো পর্যন্ত তাকে বলেনি। আসলে সব বাচ্চাদের থেকে ইশিং একটু বড়, তার পা খারাপ, ফুরিয়ে হাঁটতে হয় তাকে, তাই হয়তো কোনো ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেনি। চার্চ থেকে ফিরে বোমো জেনহির চুল কেটে দেয়। এরপর হাসপাতালে এনে উচ্চতা, ওজন, রক্ত পরীক্ষা, কালার ব্লাইন্ড কিনা সবকিছু পরীক্ষা করা হয়। এভাবে সমস্ত বাচ্চাদেরই যত্ন নেওয়া হয়। ডক্টর জেনহিকে জিজ্ঞেস করে তুমি কি জানো কেন তোমাকে অনাথ আশ্রমে আনা হয়েছে? জেনহি বলে হয়তো তার সৎ ভাইয়ের জন্য। তার মা মারা যাওয়ার পর থেকে সে তার বাবা ও তার গ্র্যান্ডমায়ের সাথেই থাকে। একদিন তার বাবা বিয়ে করে সৎমাকে নিয়ে আসে। তার একটা ছোট্ট সৎ ভাইও রয়েছে। সবাই যখন গল্প করছিল তখন সে পাশের ঘরে থাকা তার সেই ছোট্ট ভাইকে কোলে নিয়েছিল। তার জামায় লেগে থাকা সেফটি পিন দিয়ে তার ভাইয়ের রক্ত বের হয়েছিল। তার সৎমা বলেছিল সে ইচ্ছে করে এটা করেছে, সে তার ভাইকে মেরে ফেলতে চায়, এজন্যই হয়তো তার বাবা তাকে এখানে রেখে গিয়েছে। এসব বলেই জেনহি কান্না করতে থাকে। এরপর একদিন জেনহি ও সুখী একটি অসুস্থ পাখিকে পড়ে থাকতে দেখে। পাখিকে তারা এখানে ফেলে রাখতে পারবে না, তাহলে সে মারা যাবে। পাখিটিকে দেখে জেনহি সুখীকে জিজ্ঞেস করে তোমার জামায় রক্ত ছিল কেন? সুখী জানায় তার পিরিয়ড শুরু হয়েছে। জেনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এটা কাউকে বলা যাবে না কেন? সুখী জানায় যেসব মেয়েদের অলরেডি পিরিয়ড শুরু হয়েছে তাদের কোনো পরিবার অ্যাডপ্ট করতে চায় না, তাই সেই কথাটা গোপন রেখেছে। জেনিরা এই পাখিটিকে এভাবে ফেলে রাখতে পারে না, তাকে কিছু খাওয়াতে হবে। তার জন্য সুখী তাকে নিয়ে চুপি চুপি কিচেনে আসে খাবার চুরি করার জন্য। তারা দেখতে পায় ইশিন কান্না করছে। আসলে ইশিনকে এক বয়স্ক দম্পতি অ্যাডপ্ট করতে চায়। ইশিন বোমোকে বলে সে ওই ফ্যামিলির সাথে যেতে চায় না, সে ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করছে শুধু তাকে দিয়ে কাজ করানোর জন্য। বোমো তাকে বোঝায় তোমার তো থ্যাঙ্কফুল হওয়া উচিত, তোমার এত বয়স, তোমার পায়ের সমস্যা হওয়ার পরেও তারা তোমাকে অ্যাডপ্ট করতে চাচ্ছে। ইশিন কান্না করতে করতে বেরিয়ে যায়। আর সুখী কিছু খাবার চুরি করে এনে সেই পাখিটিকে খেতে দেয়। তাকে একটা বাক্সের মধ্যে যত্ন করে রেখে দেয়। পরদিন এই অরফানেজে একটি শো এর অ্যারেঞ্জ করা হয়, যেটা দেখে সমস্ত বাচ্চাদের সাথে সাথে জেনিও অনেক খুশি। সে ধীরে ধীরে এই অরফানেজে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তার এখন একটা বন্ধু হয়েছে, সে সুখীকে পেয়েছে। রাতে তারা আবার চুপি চুপি কিচেনে আসে প্যানকেক খাওয়ার জন্য। সুখী বলে আমেরিকায় তুমি প্রত্যেক দিনই প্যানকেক খেতে পারো। জেনি বলে আমি তবুও যাব না, আমার বাবা এসে এখান থেকে আমাকে নিয়ে যাবে। সুখী বলে আমি কোনোদিনই আমার বাবাকে দেখিনি, মা কোনোদিন বলেও নি সে কোথায় থাকে। আমার মা আমাকে আন্টির কাছে রেখে চলে গিয়েছিল, আমার আন্টিও কোনোদিন বলেনি মা কোথায় গেছে। একদিন আন্টি আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিল। জ্যোতিষী বলেছিল আমি নাকি বিদেশে অনেক ভালো জীবন কাটাবো, তার জন্য আমি ইংলিশও প্র্যাকটিস করি যাতে কোনো বিদেশি দম্পতি আমাকে অ্যাডপ্ট করে। আসলে এই অনাথ আশ্রমের বাচ্চারা সবসময় চাতক পাখির মতন চেয়ে থাকে যেন কোনো ভালো পরিবার তাদের অ্যাডপ্ট করে। এখানে কেউ জানে না তারা কতদিন এখানে থাকবে। পরদিন তাদের অরফানেজের এক মেয়েকে এক পরিবার অ্যাডপ্ট করে নেয়। আর যখন কোনো বাচ্চা এই অরফানেজ ছেড়ে যায় তখন সব বাচ্চারা তাকে ফেয়ারওয়েল গান করে বিদায় জানায়। আর এভাবেই ওই মেয়েটিকে বিদায় জানিয়ে জেনহি ও সুখী ছাদে চলে আসে পাখিটির কাছে। তখনই তারা দেখতে পায় ইশিং তার পছন্দের মানুষকে একটি চিঠি দিচ্ছে। তারা অনেক খুশি হয় যে শেষ পর্যন্ত ইশিং তার মনের কথা জানাতে পেরেছে। সেদিন এক আমেরিকান দম্পতি অরফানেজে আসে বাচ্চা দত্তক নেওয়ার জন্য। আমেরিকান দেখে সুখী দৌড়ে গিয়ে তাদের আমন্ত্রণ জানায়। এদিকে সংসু গেটের সামনে এসে জেনিকে জিজ্ঞেস করে ইশিনের কথা। জেনি জানায় সিস্টার তাকে বাইরে পাঠিয়েছে। সংসু একটা চিঠি দিয়ে তাদেরকে বলে এটা ইশিংকে দিতে। এরপর তারা সেই রুমে এসে বসে যেখানে ওই আমেরিকান দম্পতি সবার নাম জিজ্ঞেস করছে। সবাই তাদের নাম আর বয়স বলে, তবে সুখী নিজের নাম ও বয়সের সাথে সাথে তার হবি, তার পড়াশোনার সবকিছু বলে। মুখে একটা মিষ্টি হাসি নিয়ে সবকিছু বলে এবং শেষে জানায় থ্যাংক। ওই দম্পতি তাকে দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা জিনহিকে নাম জিজ্ঞেস করে, তবে জিনহি কোনো কথাই বলে না। সে মুখটা গম্ভীর করে বসে থাকে চুপচাপ। সে চায় না কেউ তাকে অ্যাডপ্ট করুক। রাতে যখন ইশিন ফিরে আসে সবাই তাকে দেখে মুচকি
হাসতে থাকে। সে বুঝতে পারে না সবাই এমন কেন করছে। তখনই সুখী সংশুর সেই চিঠিটা দিয়ে বলে তোমার প্রেমিক পাঠিয়েছে। ইশিন খুবই খুশি হয়ে যায়, নিচে আসে চিঠিটা পড়তে। তবে চিঠিটা পড়ার পরে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সকল বাচ্চাদেরই বুঝতে অসুবিধা হয় না চিঠিতে সংশু কি লিখেছে। পরদিন হঠাৎই বৃষ্টি পড়তে শুরু করে। জিনহি এবং সুখী যায় ছাদে ওই পাখিটিকে দেখতে। অসুস্থ পাখিটা বৃষ্টিতে পুরোই ভিজে গেছে। তারা সেই পাখিকে রুমে নিয়ে আসে, তাকে যত্ন করে মুছে একটা আলমিরাতে রেখে দেয়। আর ইশিন সারাদিন পর রুমে ফিরে আসে। সে না তো খাওয়া দাওয়া করছে, না তো ভালো করে কারোর সাথে কথা বলছে। আর করবেও কিভাবে? এত বছর ধরে সে অরফানেজে আছে, কেউ তাকে অ্যাডপ্ট করেনি তার পায়ের সমস্যার জন্য। জীবনে একটাই তো ভালো লাগা, একটাই চাওয়া, একটাই প্রেম ছিল সংসু। এখন সেই ছেলেও তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। বোমো তাকে জিজ্ঞেস করে সে এমন কেন করছে, তবে ইশিন কোনো জবাব দেয় না। পরদিন জিনহিদের নিয়ে আসা ওই পাখিটার মৃত্যু হয়ে যায়। তারা দুজন ওই পাখিটাকে ঝাড়ের পাশেই কবর দেয়। অন্যদিকে ইশিনও সুইসাইড করার চেষ্টা করেছে। বোমো তাকে পিঠে তুলে নিয়ে দৌড়ে যাচ্ছে ওই গেটের দিকে। এদিকে ওই আমেরিকান দম্পতি আরো একবার জেনি ও সুখীর সাথে কথা বলতে আসে। তারা ওই দুজনকে আরো জানতে চায়। সেখানে সুখী তাদেরকে অনেক কথা জানায়, তার কি কি করতে ভালো লাগে, সে কোন কোন বই পড়েছে, সেই সব কিছু। তবে জেনহি সে আজও কোনো প্রশ্নের উত্তর দেয় না। সুখী বাইরে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কেন কিছু বললে না? জেনহি বলে আমি এখান থেকে কোথাও যাব না। তারা আমাদের দুজনকেই ডেকেছে কারণ তারা আমার দুজনকেই পছন্দ করে। আমরা তো দুজনেই তাদের সাথে যেতে পারি। যদি আমি যাই তাহলে কি তুমি যাবে? সুখী ও জেনির বন্ধুত্ব এখন অনেকটাই গভীর হয়েছে। তাই জেনহি জিজ্ঞেস করে আমরা দুজনেই কি তাহলে যেতে পারি? সুখী বলে আমি তাদের জিজ্ঞেস করব। তারা প্রমিসও করে তারা একসাথেই যাবে। পরদিন ইশিংকে হসপিটাল থেকে আনা হয়। তাকে সবার সামনে সরি বলতে বলা হয়। সবার সামনে দাঁড়িয়ে ইশিং বলে আমি আর এমন পাপ কাজ করব না। ওপরওয়ালার দেওয়া এই মহান জীবনটাকে আর নষ্ট করব না। তবে বাচ্চারা এই কথার মর্ম আর কি বুঝবে। তারা সবাই অনেক হাসতে থাকে আর তাদের সাথে হাসতে থাকে ইশিং নিজেও। এর একদিন পরেই ওই বয়স্ক দম্পতি ইশিনকে অ্যাডপ্ট করে। ইশিং আজ এই অরফানেজ ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় তার চোখ যেন বোমোকেই খুঁজে বেড়াচ্ছে। তবে বোমোকে সে কোথাও দেখতে পায় না। জেনি এসে বোমোকে জানায় ইশিং চলে গেছে। আসলে বোমো ইচ্ছে করে সেখানে যায়নি, সে প্রচুর কান্না করছে। এই অরফানেজকে সে বহুদিন ধরেই দেখছে। এখানে কত বাচ্চা এসেছে, কত বাচ্চা গেছে, শুধু থেকে গেছিল ইশিনই। তাই তার সাথে ইশিনের একটি গভীর ভালোবাসার সম্পর্ক, একটা মা মেয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। তাই আজ মেয়েকে এভাবে চলে যেতে দেখা তার পক্ষে সম্ভব হবে না। কান্না করা ছাড়া তার কিচ্ছু করার নেই। এটাই তো অরফানেজের নিয়ম। সে তার ওই কষ্ট বিছানা ঝাড়ার মাধ্যমে বের করতে থাকে। এখানে জেনহি একা রয়েছে কারণ সুখী ওই আমেরিকান দম্পতির সাথে ঘুরতে গেছে। সুখী ফিরে এসে সি ইউ টুমোরো কথাটা প্র্যাকটিস করতে থাকে। জেনহি এর মানে জিজ্ঞেস করলে সুখী বলে এর মানে আগামীকাল দেখা হবে। জেনহি মন খারাপ করে বলে তুমি আগামীকালও যাবে? সুখী বলে হ্যাঁ, ইংলিশ ক্লাস করতে। সে সাথে এটাও বলে আজ সে জিজ্ঞেস করতে ভুলে গেছে, তবে কাল সে অবশ্যই জিজ্ঞেস করবে তারা একসাথে যেতে পারবে কিনা। আর যাতে তারা একসাথে যেতে পারে তাই সে জিনহিকে ইংলিশও শেখাতে থাকে। পরদিন বিকেলে জেনহি বসে অপেক্ষা করছিল সুখীর ফিরে আসা। এটা জানার অপেক্ষা করছিল তারা দুজন একসাথে যেতে পারবে কিনা। তবে সিস্টার এসে জানায় আজ সুখী ফিরবে না, সে আজ ওই দম্পতির সাথেই থাকবে। জেনহির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। একটাই তো বন্ধু তার। পরদিন সকালে সুখী এসে তাকে সরি বলে কারণ আজ সে একাই চলে যাবে এই আমেরিকান দম্পতির সাথে। জেনহি একবারও ঘুরে তাকায় না তার দিকে। আজ সবাই সুখীর জন্য ফেয়ারওয়েলের গান গায় আর সুখী চলে যায় আজ থেকে তার নতুন জীবন শুরু করার জন্য। জেনহি আবারও একার হয়ে যায়। এখানে তার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। সে দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলে তার বাবার সাথে তার যোগাযোগ করিয়ে দিতে। সে এখানে থাকতে চায় না। সে তার বাড়ির ঠিকানাও বলে দেয় আর বলে প্লিজ প্লিজ আমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। ডিরেক্টর তার বাবার খোঁজ করতে রাজি হয়ে যায়। পরদিন অরফানেজে সবার জন্য খেলনা আনা হয়। সবাই খুবই খুশি হলো। জেনহি রেগে তার পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। অন্য বাচ্চা সেই খেলনা তুলে নিলে সে ওই বাচ্চাটির কাছ থেকে খেলনাটি নিয়ে রাগে কষ্টে ওই পুতুলটিকে ছিঁড়ে ফেলে। বোমো তাকে টেনে বাইরে আনে, তার হাতে লাঠি দিয়ে বলে তার সমস্ত রাগ এই বিছানার উপর প্রকাশ করতে। আর জেনহি জোরে জোরে সেই বিছানাতে মেরে তার রাগ প্রকাশ করতে থাকে। এরপর ডিরেক্টর তাকে ডেকে জানায় তার দেওয়ার ওই ঠিকানায় গিয়েছিল তার বাবার খোঁজ করতে। তবে সেখানে জেনহির পরিবার থাকে না, অন্য পরিবার থাকে। জেনহি আরো ভেঙে পড়ে, তার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে দৌড়ে চলে যায় সেই পাখিটার কবরে। আবার সে ওখানে কবর খোঁড়া শুরু করে। পরদিন সবার চার্চে যাওয়ার দিন। তবে জিনহি শরীর খারাপের বাহানা করে চার্চে যায় না।
সবাই যখন চলে যায় ওই অরফানেজ থেকে জিনহি সমস্ত রুম একটা একটা করে ঘুরে দেখে। এই অরফানেজে এখন কেউ নেই, শুধুমাত্র সে ছাড়া। সে দৌড়ে যায় সেই কবরে, সেখানে করতে থাকে আরো এক বড় গর্ত। এমন করতে করতে সে এক বিশাল কবর খুঁড়ে ফেলে। এরপর নিজেই ওই কবরে শুয়ে পড়ে। অনেক রাগ আর কষ্ট নিয়ে নিজেকেই নিজে মাটি চাপা দিয়ে দেয়। এভাবে সম্পূর্ণ নিজেকে কবর দিলেও সে থাকতে পারে না। দম বন্ধ হয়ে যাওয়ায় সরিয়ে নেয় সমস্ত মাটি। সে ভেবেছিল পাখিটির মতো নিজেকেও সে কবর দিয়ে তার অস্তিত্ব শেষ করে দিতে পারবে এই পৃথিবী থেকে। তবে জীবনটা শেষ করা যে এতটাও সোজা নয়। এরপর থেকে সে একদমই পাল্টে যায়, খুবই শান্ত হয়ে যায়। ডিরেক্টর জানায় এক বিদেশি দম্পতি তাকে অ্যাডপ্ট করতে চায়, আর এখন জিনহিও রাজি হয়ে যায়। বোমো তার জন্য কাপড় বানানোর সময় তাকে একটি গান করতে বলে। সে তার বাবাকে উদ্দেশ্য করে একটি গান গায়। এরপর চলে আসে সেই দিন। আজ জিনহি এই অরফানেজ ছেড়ে চলে যাবে, তাই সবার একটা গ্রুপ ফটো তোলা হয়। সেই দিন জিনহি রাগ, জেদ, কষ্টে ভরপুর জেনিকে ওই কবরেই কবর দিয়ে এসেছে তা খুব ভালোভাবেই বোঝা যায়। আজ অবধি সে কারো কোনো ফিউনারেলে খুশি হয়নি, সে কখনোই কারো ছবিতে হাসেনি, কিন্তু আজ তার মুখে ফিরে এসেছে সেই প্রাণবন্ত হাসি যা সে তার বাবার সাইকেলে চড়ে হেসেছিল। সবাই ফেয়ারওয়েলের গান গেয়ে বিদায় জানায় তাকে। জেনি চলে আসে সেই অরফানেজ ছেড়ে। তবে তার নতুন বাবা মাকে সে এখনো দেখেনি, কারণ তারা কোরিয়াতে আসেনি। তাই তাকে অন্য এক দম্পতির সাথে ফ্লাইটে জার্নি করতে হবে। প্লেনে বসে সে ভাবতে থাকে সেই দিনের কথা, যেদিন সে তার বাবার পিঠে মাথা রেখে সাইকেলের পিছনে বসে এক বুক শান্তি নিয়ে রওনা দিয়েছিল তার বাড়ির উদ্দেশ্যে। তবে সেই জিনহি আর তার বাবা যেন হারিয়ে গেছে এক গভীর অন্ধকারে। এখন জেনহি এক নতুন মানুষ। এয়ারপোর্টে পৌঁছে জেনির চোখ যেন আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে তার নতুন বাবা মা, আর তার নতুন বাবা মাও আকুল হয়ে চেয়ে আছে তার মেয়েকে দেখার জন্য। আজ থেকে জেনহি আর তার নতুন বাবা মার এই নতুন জীবন শুরু হতে চলেছে, আর এখান থেকেই তাদের শুরু হয় এ ব্র্যান্ড নিউ লাইফ।